এর আগেও করেছিলাম যে নতুন প্রজন্ম নতুন যুবশক্তি তারা মনে করেন কিনা যে আমি আপনাদের একটা রেফারেন্স দেই। যদি পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে দেখেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে ২৮ বছর ক্ষমতায় ছিল সিপিএম এবং তারপরে তারা যখন ক্ষমতাচ্যুত হয় তারা এখন বর্তমানভাবে রাজনৈতিকভাবে তাদের অপশাসন দুঃশাসন বা জনগণের কাছে তারা ওইভাবে জনপ্রিয়তা হতে পারেনি বলেই তাদের দুঃশাসন বা অপশাসনের কারণে তারা আজকে একটি সিটও পায় না পশ্চিমবঙ্গে। এই যে রাজনৈতিকভাবে একটি দলকে মোকাবেলা করে একেবারে কাঁধে কিনারে নিয়ে আসলো অন্য দলগুলোতে, সেটি না করে আমরা আওয়ামী লীগ আমাদের সময় দেখেছি জামায়াতকে একেবারে কোণঠাসা করতে করতে অথবা বিএনপিকে কোণঠাসা করতে করতে আওয়ামী লীগ একসময় ভেবেছিল যে একেবারে মানে তারাই এই রাষ্ট্র ক্ষমতায় আজীবন ক্ষমতায় থাকবে, শেখ হাসিনা তো আমৃত্যু থাকবেন, সেই ধরনের একটি বডি ল্যাঙ্গুয়েজ ছিল। তো শেষ পর্যন্ত আবার আমরা ওই ভূচক্রে পড়বো কিনা যে আবার একবার ভিকটিম রোল প্লে করে আওয়ামী লীগ একসময় ফেরত আসবে এই দেশের রাজনীতি করতে, কারণ রাজনৈতিকভাবে মোকাবেলা না করে মানে আপনার জনগণের কাছে পলিসি না দিয়ে জনগণের জন্য ভালো কাজ না করে এটি এক ধরনের মানে ধাপে ধাপে সবাই চেপে ধরে বন্ধ করে দেওয়ার জন্য তখন বাংলাদেশ যে কোনো মানুষ সেই সময় তাদেরকে ভিকটিম হিসেবে দেখা শুরু করে কিছুদিন পরে। দেখেন আওয়ামী লীগকে ভিকটিম হিসেবে বাংলাদেশের মানুষ তারা তো সেটাই করবে, তারা তো সেটাই করবে। আপনাকে এর আগেও বলছিলাম যে এর আগে বলছিলাম যে 30% মানুষ এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ সমর্থন করে, এটি বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে বলে, সেটি কমে ধরেন 20% আসছে, 15% আসে, তাদেরকে আপনি বাদ দিয়ে দেবেন। আওয়ামী লীগ ভাবতো জামায়াত বাংলাদেশে কোনো অস্তিত্ব নাই, জামাতের অস্তিত্ব আছে। এখানে আমার একটা কথা আছে, বলেন তো আপনারা যখন এই যে এই আলাপগুলো করেন আপনারা জামাত আর আওয়ামী লীগকে এক কাতারে যখন ফেলেন তখন আমার খুব মানে অবাক লাগে। জামাত কি বাংলাদেশের মানুষ মানে বাংলাদেশে এই যে 1400 মানুষ এভাবে করে যে মারা হয়েছে, আওয়ামী লীগ যে আমাদের চোখের সামনে মারলো, আপনি জামাতের 71 সালের তাদের হিস্ট্রি, সেখানে তাদের অস্পষ্ট অবস্থান আছে। তাদের অস্পষ্ট অবস্থান আছে। জামায়াতের কথা বলছি, জামাতের কি অস্পষ্ট অবদান? মানে জামাত কি এদেশের স্বাধীনতার সময় বিরোধী শক্তি হিসেবে ছিল না? এটাই আমি বলছি যে সেই সময় 71 সালে তাদের অবস্থান অস্পষ্ট আছে। তারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষে নাকি বিপক্ষে এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে। তারা তাদের জায়গা থেকে তাদের অবস্থান স্পষ্ট করেনি, এটা তাদের জায়গা থেকে স্পষ্ট করা উচিত। না, ওই সময় তো তারা তাদের জায়গায় স্পষ্ট করেছে। আমি বলছি মুক্তিযুদ্ধের সময় তো তারা তাদের অবস্থানটা স্পষ্ট করেছে। একটু শুনেন, সেটা হচ্ছে যে জামাতের ওই সময়কার অবস্থান নিয়ে তো এই যে আওয়ামী লীগ একটা বিচারিক একটা মানে যে দৃষ্টান্ত স্থাপন করছে সেটা প্রশ্নবোধক, সেটা আমরা চাই না। মানে আওয়ামী লীগের ক্ষেত্রে বিচারের মাধ্যমে আওয়ামী লীগের একটা সুরাহা হোক, আওয়ামী লীগের যে অপরাধ অপকর্ম সেগুলোর একটা সুরাহা হবে, সেটা আমরা আশা করি এবং আমরা চাই যে হাসিনা আসলে দেশে আসুক এবং দেশে এসে তাকে আসলে সেই বিচারটাকে ফেস করুক। কিন্তু দেখেন আমাদের এই 24 তো খুব বেশি দিন আগের কথা না, আমাদের দেশের 1400 মানুষ তারা মেরে ফেললো। কেন বলছি আওয়ামী লীগ সার্বভৌমত্বের জন্য হুমকি? কারণ আমাদের দেশ তো আরেকটা দেশের কাছে বর্গা দেওয়া, ভারতের কাছে বর্গা দেওয়া। এখন ভারতের কথায় তো আমার দেশ চলবে না, সুতরাং আমার দেশের মানে আমার দেশে কি হবে না হবে এটা আমরা ঠিক করব। বাংলাদেশে এখন একটা নির্বাচিত সরকার আসছে, সুতরাং এটা এখন তাদের দায়িত্ব। কিন্তু এই যে যখন আপনারা এই কম্পারিজনটা এরকম করে করেন যে আওয়ামী লীগ হচ্ছে যেভাবে করে জামাতকে নির্বাহী আদেশ বলে তাদের নিষিদ্ধ করে রেখেছে এবং সেভাবে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখলে সে তারা আবার মাথা চারা দিয়ে উঠবে কিনা, এটা একটা খুব ভুল কম্পারিজন। কারণ কি বলেন যে আওয়ামী লীগকে অবশ্যই আওয়ামী লীগের ধরেন আপনি যদি নির্বাচনের আগে এই যে অনেকেই বলে নির্বাচনে কেন আওয়ামী লীগকে আসতে দেওয়া হলো না, গণতন্ত্র হত্যা করা হলো, নির্বাচনে তাদের একটা গ্রহণযোগ্য নির্বাচন হতো। কিন্তু দেখেন যে এই নির্বাচনের আগে, এটা বিএনপিও খুব ভালো করে জানে, নির্বাচনের আগে যদি আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ দেওয়া হতো তাহলে নির্বাচনটা কোনোভাবেই যেভাবে রক্তপাতহীন একটা নির্বাচন হয়েছে এটা হতো না। সুতরাং যেই দলটি আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, আমার দেশের মানুষের জন্য হুমকি, নিরাপত্তার জন্য হুমকি, সেই দলকে আপনারা সহজভাবে একটা দল হিসেবে কেমন করে ট্রিট করেন? এবং তখন যখন আপনারা বলেন যে তারা আসলে মানে তাদের আসলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা, কোনোভাবে মনে হয় না যে এই কথাগুলো মানে আমি যদি আজ থেকে 10 বছর আগে নিয়ে যাই, 2014 নির্বাচনের আগে 2018 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের পক্ষে যারা এসে আমাদের টকশোতে কথা বলতেন তারা একইভাবে কথা বলতেন, বিএনপি এই দেশের জন্য হুমকি, জামাতকে এই দেশে নির্বাচন করতে দেওয়া যাবে না, তারা এই দেশের বিরোধী দল। আমরা যেই দেখেন আপনি কিন্তু ওই সময় আপনি কথাগুলো নিয়ে আসেন 18-24 মতো নির্বাচন করছে বাংলাদেশে, বিএনপি কি এরকম নির্বাচন করছে কখনো? বিএনপি তো করে নাই, আমি তো সে কথাই তো বলছি, কিন্তু তারা কিন্তু একই কথাগুলোই বলতো, রেফারেন্স হিসেবে নিয়ে আসছে। আওয়ামী লীগ এবং ওই সুযোগ করে এসে বলেন যে আওয়ামী লীগ এই ভাষায় কথা বলতো, এই কথাবার্তা যদি আপনি কম্পেয়ার করেন তাহলে তো হবে না। কারণ আওয়ামী লীগ অনির্বাচিতভাবে তিনটা নির্বাচন তারা করার সুযোগ করেছে এবং অনির্বাচিত সরকার হিসেবে সে ক্ষমতায় ছিল, তার তো কোনো দল দরকার না। আমি বলছি যে এই যুক্তিগুলোই তারা দিত তখন, জামাতের ক্ষেত্রে একই যুক্তি দিত যে এই শক্তিকে জামাতকে এই দেশে রাজনীতি করার সুযোগই দেওয়া যাবে না, কারণ তারা এই দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে তারা দাঁড়িয়ে, স্বাধীনতার বিপক্ষে তারা শক্তি ছিল, এই কথাই তো বলতো। স্বাধীনতার পক্ষ বিপক্ষ করে আসলে বিভক্তি বাড়িয়ে আমার মনে হয় যে এই প্রশ্নটা আমরা অনেকবার ডিল করেছি। স্বাধীনতার পক্ষের শক্তি তো শুধুমাত্র আওয়ামী লীগই না, তাই না? এখন আপনি দেখেন বিএনপিতে কি মুক্তিযোদ্ধা নাই, জামাতে কি মুক্তিযোদ্ধা নাই? এখন আপনি কিভাবে আসলে ডিফাইন করবেন স্বাধীনতার পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি? এটা বিভক্তি বাড়বে এক কথায়। বরং আমি মনে করি যে জামাতের এক ধরনের আইডিওলজিক্যাল জায়গা আছে, তারা সেই রাজনীতি করে, কিন্তু এই মুক্তিযুদ্ধ নিয়ে তাদের যে বিতর্কিত অবস্থান সেই সময় ছিল এবং পরবর্তীতে তাদের যে দায় সেটা তাদের সুস্পষ্টভাবে স্বীকার করা উচিত এবং সেটা আমার মনে হয় যে জনগণের কাছে পরিষ্কার করা উচিত।